এদিকে বাংলাদেশকে দুই ভাগ করতে চাওয়া চৈতালির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা। এর মধ্যে ঢাকা থেকে পুলিশের হাতে আটক এই হিন্দু মহিলা আদালতের সামনেই দেওয়া হয়েছে গণধোলায়। দীর্ঘদিন ধরে ভারতের রয়ের হয়ে কাজ করার প্রমাণ মিলেছে সিআইডির অনুসন্ধানে। আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই। বাংলাদেশকে বাঁচাও প্লিজ। অল হিন্দুস নিরাপত্তা नहीं पाता है। বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, আপনাদের শুরুতে যদি একটু জানিয়ে রাখি, আপনারা সবাই জানেন হিন্দু এই নারী বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে বিভিন্ন চক্রান্তে মেতেছে। এমনকি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া বা বাংলাদেশের ভিতর আরেকটা রাষ্ট্র বানানোর যেই তার চক্রান্ত ছিল, প্ল্যান ছিল, সেই প্ল্যান সিআইডির অনুসন্ধানে বের হয়ে এসেছে। এর মধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, আদালত প্রাঙ্গণে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি সে যে ভারতের রয়ের এজেন্ট হয়ে কাজ করতো সেটা সিআইডি অনুসন্ধানে এইমাত্র বেরিয়ে এসেছে। আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে ভয়ানক মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা, যার নিশ্চিত যে সাজা সেটা হলো ফাঁসির দণ্ড। আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, চৈতালি চক্রবর্তী নামে হিন্দু মহিলা, তাকে হয়তোবা এখন সবাই চিনেন, শিরোনামে দেখেছেন যে নাকি বাংলাদেশের ভিতর আলাদা আর একটা দেশ বা আলাদা আর একটা প্রদেশ গঠন করতে চেয়েছিল বিদেশি প্রভুদের হাত ধরে ভারতীয় দাদাদেরকে ডেকে। রীতিমতো তার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারণ বাংলাদেশ বা পৃথিবীর যেইখানে হোক সেখানে রাষ্ট্রদ্রোহ মামলা হলে তাকে মৃত্যুদণ্ড বা আজীবন কারাগারে রেখে দেওয়া হয়। রীতিমতো তার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ মিলেছে সিআইডির অনুসন্ধানে। ভারতের একমাত্র এজেন্ট হিসেবে কাজ করেছে অনেক দিন ধরে। দর্শক, আওয়ামী লীগের আমল থেকে তিনি এই কাজগুলো করে আসতেছেন। অবশেষে আটক, পাশাপাশি তার বিরুদ্ধে সাজানো হয়েছে বিভিন্ন মামলা। এবার আইনজীবীরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা বাড়াচ্ছি না, আমরা শুরুতে একটু আইনজীবী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তার বিরুদ্ধে কী ধরনের শাস্তি অপেক্ষা করছে বা তার বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হচ্ছে সে বিষয়ে সেই আইনজীবী মুখ খুলেছে। তার বিরুদ্ধে তার মুখ থেকে আমরা শুনে আসব তাকে কী ধরনের মামলা দেওয়া হয়েছে, তারপর আমরা দেখব আদালত প্রাঙ্গণে তার সাথে কী ঘটেছে। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি লিখতে থাকুন। চৈতি নামে একজন মহিলা, সে বাংলাদেশের রাষ্ট্রের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছিল, রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলেছিল। তারপরে সে মুসলিম ধর্ম অনুসারী যারা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো অনেক কথা বলেছিল, সেগুলো আপনারা জানেন, ওইগুলো নতুন করে বলতে চাই না। তারপরে আমি আরও 2 দিন আগে বলেছিলাম যে তার বিরুদ্ধে মামলা রেডি হয়েছে, আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতেছি এবং করব। তারপর সর্বশেষ আজকে মামলা দাখিল হয়েছে। মামলা দাখিল হওয়ার পরে মামলা শুনানি হয়েছে। বিচারক শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার পরে পরবর্তী পদক্ষেপ নিবে। নিশ্চিত থাকেন তার বিরুদ্ধে আগামীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। সে যে অপরাধ করছে তার উপযুক্ত শাস্তি সে পাবে। মামলা নাম্বার CR 267/2026, বাদী আল ইমরান, আসামি চৈতালি গং। দীর্ঘক্ষণ শুনানির পরে বিচারক সন্তুষ্ট হয়ে আদেশ দিয়েছেন। আদেশে সিআইডিকে দ্রুততম সময়ের ভিতর তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এবং আমরা আসলে আইনে বিশ্বাসী, দেশের প্রচলিত আইন এবং বিচার ব্যবস্থার উপর আস্থাশীল, বিশ্বাসী। সেই অনুযায়ী তাকে আসলে এতদিনে মানুষ আইন হাতে তুলে নিয়ে অনেক কিছু করতে পারতো, আমরাও পারতাম, সেটা আমরা করি নাই। আমরা যেহেতু আদালত অঙ্গনের লোক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে, দেশের প্রচলিত আইনকে বিশ্বাস করি। সে যে অপরাধ করছে, সে যে অপরাধের সাথে জড়িত, সে যেভাবে এদেশের মুসলিম সম্প্রদায়কে হিংসা বিদ্বেষের মাধ্যমে ওই বলেছে যে এদেশের সব মুসলমান হিন্দু থেকে এসেছে, ওই বলেছে যে আপনারা মসজিদ থেকে রাস্তায় নামাজ পড়েন কেন, আমরা কিছু বলি নাকি। তারপরে যেটা বলছে যে আমাদের এখানে একটা আলাদা হিন্দু প্রদেশ গঠন করা হবে, সেই প্রদেশে মুসলমানদেরকে ঢুকতেও দেওয়া হবে না। ভাবতে পারেন এগুলো, বিদেশিদের সাহায্য নিয়ে। তার বিরুদ্ধে এই প্রথম বাংলাদেশে মামলা দায়ের হয়েছে, আদালতে শুনানি হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মামলার বাদী আমি আল ইমরান এবং আসামি চৈতালি এবং আরো একজন হিন্দু পুরুষ লোক এবং আরো অজ্ঞাত 150-200 জন। আইনি প্রক্রিয়া এখন এগোবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে, তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমরা চাই। তদন্ত সংস্থা সিআইডি দ্রুততার সাথে তদন্ত প্রতিবেদন দাখিল করবে, আমরা আশা করি। তারপরে পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পারবেন। আপনারা এখন সারা দেশে ধৈর্য ধরেন, আইনি প্রক্রিয়ায় কাজ। সারা দেশবাসীর কাছে আবেদন, আপনারাও সারা বাংলাদেশের সব জেলায় সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের করে আপনারাও
এর বিরুদ্ধে বিচার চান, কারণ সে যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নাই। এখানে ওই সব চিন্তা কেউ করবেন না, সাম্প্রদায়িক চিন্তা কেউ করবেন না। সে একজন রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, সে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখানে হিন্দু মুসলমানের কোনো ফ্যাক্টর নয়। আমরা হিন্দু মুসলমান শান্তিতে দেশে বসবাস করি, ওটা সারা জীবনই থাকবে। কিন্তু তার ভিতর কিছু আগাছা, তার ভিতর কিছু এই জলাতঙ্ক রোগী, তার ভিতর কিছু এই বিচ্ছিন্নতাবাদী, তার ভিতর কিছু এই রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী ব্যক্তি, তারা যখনই যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে, তারপরে এই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যে আমরা চলি, সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিঘ্ন ঘটাবে, তাদের বিরুদ্ধে আমরা এইভাবেই মামলা করব, তাদের বিরুদ্ধে এইভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এতে কেউ ঠেকাতে পারবেন, সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক। এইভাবে কেউ অন্যভাবে নিয়েন না যে সে হিন্দু তাই তার উপর মামলা করা হয়েছে, সেই না। সে একজন রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে, ওই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, একটা জাতিকে আর একটা জাতির থেকে আসছে এই কথা বলে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। কারণ ধর্মের ভিত্তিতে হলো সব জাতি বিভাজিত হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। তা সেই মুসলিমকে যদি বলে যে হিন্দুর থেকেই সব মুসলিম আসছে, তাহলে কত বড় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আপনারা বোঝেন। তো এই অবস্থায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মনোযোগ সহকারে শুনানি অন্তে উনি এই আদেশ দিয়েছেন, সিআইডিকে তদন্ত দিয়েছেন। তারা তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে তারপরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। যা যা আইনি প্রক্রিয়া আছে পরবর্তীতে সেগুলো সফলভাবে সমাধান করা হবে। বলেছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন, এবারে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ তিনি আমাদের রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা, যে তিনি কিছু লিখলেন, তিনি কিছু বললেন, তিনি কোনো চিহ্ন প্রকাশ করলেন, কোনো ভাব প্রকাশ করলেন, এর সবগুলি তার মধ্যে স্পষ্ট ছিল। তিনি তার বক্তৃতায় দেশের বিরুদ্ধে যতগুলি অবস্থান নেওয়া যায়, দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য যা যা করা যায় তিনি সবই করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যদি তাদেরকে এই অধিকারগুলো, তাদের যে কথিত দাবিগুলো, সেগুলো পালন করা না হয়, সেগুলো যদি মান্য করা না হয়, সেগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরেকটি প্রদেশ করা হবে। তাহলে প্রদেশ তো বাংলাদেশের আরেকটি প্রদেশ না, বাংলাদেশে কোনো প্রদেশ সিস্টেম নেই, আমাদের এখানে প্রভিন্সিয়াল সিস্টেমটি নেই। ছোট্ট একটি দেশ, একটি প্রদেশ, সবকিছু মিলে উনি আরেকটি প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে কি? একটি ভিন্ন রাষ্ট্রের প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে আমার স্বাধীনতাকে পুরোপুরি মুছে দিতে চাচ্ছেন। সে এটি পরিষ্কার একটি রাষ্ট্রদ্রোহী আচরণ, এবং এই জন্য রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব, আমাদের পেনাল কোড অনুসারে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এসেছিলেন, এখানে কি কোনো একটি মেয়ের একটি ছবি এগিয়ে ভাইরাল হচ্ছে স্যার, ওই যে তারা একটি আলাদা প্রদেশ চাচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না, আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে আমাদের সাথে সাক্ষাতের জন্য বেশ অনেকদিন আগেই তারা সময় চেয়েছে। আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে, আমাদের দেশের যারা হিন্দু ভাই বোন তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেওয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে। আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। কুকুর কামড়ালে কুকুরকে কামড়ায়, তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে। আপনারা বলেন যে ভারত চলে যেতে, এই দেশটা তো আমার। কেন? আমি তো ভারত থেকে এই দেশে ভেসে আসি নাই। দর্শক, একবার চোখ বন্ধ করে গভীরভাবে ভাবুন তো, আপনি যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছেন, সেই দেশেরই আলো বাতাসে বেড়ে ওঠা কোনো নাগরিককে প্রকাশ্যে দেশটিকে ভেঙে টুকরো করার হুমকি দিতে পারে? বিদেশি পরাশক্তির সামরিক ও রাজনৈতিক সাহায্যে দেশের ভেতরেই আলাদা একটি প্রদেশ বা রাষ্ট্র গড়ার স্পর্ধা দেখাতে পারে? কে এই নারী? কি তার আসল পরিচয়? আর 5 আগস্টের সেই ঐতিহাসিক জনতার গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে ঠিক কি ইন্ধনে, কোন ব্লু প্রিন্ট বাস্তবায়নের জন্য তাকে দিয়ে এমন ভয়ঙ্কর এবং রাষ্ট্রদ্রোহী কথাগুলো বলানো হচ্ছে? দর্শক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর একটি মাত্র সাক্ষাৎকার এই মুহূর্তে গোটা দেশের রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো দাবানল সৃষ্টি করেছে। কিন্তু সাধারণ মানুষ স্ক্রিনে বা ফেসবুকে যা দেখছেন, পর্দার আড়ালের রাজনৈতিক হিসাব নিয়ে। সালাম আলাইকুম। খেলা হবে, তবে ওবায়দুল কাদের না থাকলেও এই মুহূর্তে রাজনীতির মাঠে অনেক খেলাই হচ্ছে। তবে এইবারের খেলাটা একটু ভিন্ন রকমের খেলা। 501 নম্বর কক্ষ নাকি অন্য কোনো কিছু, আসলে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্য, আলোচনা, সমালোচনা চলছে। যখন চরমোনাই পীর ওরফে অনেকে ওনাকে যে নামে চিনেন, চরমোনাই পীর সম্ভবত আমরা বেশিরভাগ ওনাকে চিনি,
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার বিরুদ্ধে আজকে একটা মামলা করা হয়েছে। আর এই মামলার পর তার যারা অনুসারীরা আছেন, প্রয়োজনে জীবন দেবেন, প্রয়োজনে রক্তের হোলি খেলবেন, তাও চরমোনাই পীরকে গ্রেপ্তার করতে তারা দিবেন না। এক অসম্ভবকে সম্ভব করার ইস্যু নিয়ে এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে। তবে আমার ধারণা এই মামলায় আসলে তিনি গ্রেপ্তার হবেন না, কারণ মামলার যিনি বাদী তিনি আমাদের কুমিল্লারই পোলা। তো বোঝাই যায় মাঝে মাঝে হয় কি যে নেতৃত্বের কাছে বা নেতার কাছে নিজের অবস্থানটা গুরুত্বপূর্ণ করতে মাঝে মাঝে কিছু বক্তব্য দিয়ে দেওয়া হয় বা ঘোষণা করা হয়। ইসলামিক স্কলার যারা আছেন তাদের মধ্যে খুব বেশি যারা কথা বলে আন্তর্জাতিকভাবে হোক বা দেশীয়ভাবে হোক আলোচনায় আছেন, এর মধ্যে মাওলানা মামুনুল হকের পরে আমার ধারণা তিনি হচ্ছেন চরমোনাই পীর সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব। আওয়ামী লীগ সরকারের সময়ও ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে এবার কুমিল্লাকে হাত দিয়ে তিনি ভুল করছেন, কারণ কুমিল্লা 6 আমাদের যে সদরের আসন, সেই আসনে যিনি সংসদ সদস্য আছেন মনিরুল হক চৌধুরী, তিনি হচ্ছেন আরেক বাঘ। সংশোধনের বক্তব্য যারা শুনছেন অলরেডি জানেন জিনিস একখান কিন্তু। তো সেই মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির অর্থাৎ চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে আজকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় একটা মামলা করা হয়েছে। তো মামলার বাদীকে মনিরুল হক সাহেব না, মামলার বাদী হচ্ছেন জালাল আহমেদ খোকন তালুকদার। তিনি আপনার এই মামলাটি করেছেন। নিজেকে তিনি কুমিল্লা মহানগরীর 26 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে আবার বলা হচ্ছে বাদী খোকন যুবদলের কোন স্তরেরই সদস্য নন। অর্থাৎ যিনি মামলাটা করছিলেন হয়তো মনিরুল হক চৌধুরী সাহেবের সামনে একটু লাইট হইতে চাইছেন, কিন্তু যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, কারণ এই মামলাটা ধোপে টিকবেন। আমি আগেই বলছি যে এটা নিয়ে এই মুহূর্তে সরকার কোনো বেকায়দায় পড়তে চাইবেন না, একটা ফ্যাক্ট তো তৈরি হবে। মামলার এজাহারটি বলছে গত 19 জন বিভিন্ন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে কুমিল্লা 6 আসনের যিনি সংসদ সদস্য আছেন তাকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি এবং পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে পোস্ট করা হয়। অর্থাৎ মনিরুল হক চৌধুরীকে নিয়ে এই কাজগুলা করা হয়েছে। তো এজাহারের কি বলা হয়েছে যে মামলাটি ঘিরে আপনার প্রশ্ন তো আমাদের কাছে তৈরি হয়েছে, যেটা নিয়ে ঠিক একইভাবে প্রশ্ন তৈরি করেছে কুমিল্লার যারা স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতারা আছেন। কুমিল্লা 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যিনি আছেন আবু সাইদ, তিনি বলছেন যে জালাল আহমেদ তিনি আসলে যুবদলের দায়িত্বশীল কোনো নেতা না, পূর্বে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যিনি ফয়জুল করিমকে আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত করতে গেছেন, তিনি নিজেই তার দলের নেতাকর্মীদের দ্বারা বলা হচ্ছে যে তিনি পূর্বে যুবলীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন কিভাবে আপনার চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন তা নিয়ে প্রশ্ন খোদ বিএনপির অর্থাৎ কুমিল্লা বিএনপির। তিনি একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন, যেটা দাবি করছে খোদ কুমিল্লা বিএনপি। আর একই ধরনের বক্তব্য দিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের যিনি সদস্য সচিব আছেন রোমান হাসান। তিনি বলছেন যে জালাল আহমেদ তিনি আসলে যুবদলের কেউ না, আগে যুবলীগের রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন। তো বোঝাই যাচ্ছে যে তার যেই আলগা প্রীতি আমাদের যে জালাল ভাই আছেন, এটা আসলে বিএনপি খাচ্ছে না, অন্যরা কিভাবে খাবে। তিনি আসলে এটা থাকে না যে একটু ফোকাসে আসা, হ্যাঁ না তার একটু সান্নিধ্য পাওয়া, মার্চে মাসির দরদ বেশি, অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আওয়ামী লীগের সময়ও ছিল। ইয়া মুজিব করতে করতে পিঠের মধ্যে চাবুক দৌড়া মারা ভিডিওগুলো আপনারা দেখছেন না, ওই রকমই আর কি কিছুটা, যে মনিরুল হক চৌধুরীর সুদৃষ্টি পাওয়ার জন্য এই কাজটা করছেন, কিন্তু এখন নিজেই গুপ্ত। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে, যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।